আজকের এই ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয় সেই নিয়মগুলো শিখব। আমরা এক কাজ করব, নিয়ম মুখস্থ না করে বাক্য দেখে দেখে বুঝার চেষ্টা করব যে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। চলো শুরু করি। তো আমরা এখানে প্রথম বাক্যটি দেখতে পাচ্ছি, হি ইজ ইন দ্য স্কুল। মনে রাখতে হবে যত ধরনের লিঙ্কিং ভার্ব, বি ভার্ব অথবা মডাল ভার্ব থাকুক না কেন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, যাই থাকুক না কেন, ইন্টারোগেটিভ করার সময় আমরা এটা প্রথমে বসাবো এবং এর সাথে একটি নট ব্যবহার করব। যেমন ইজ এর সাথে নট ব্যবহার করলে কি হয়? ইজন্ট। তো আমরা সংক্ষেপে ইজন্ট বলি। তাহলে আমরা কি করলাম? ইজ এখানে প্রথমে নিয়ে আসলাম এবং এর সাথে একটি নট দিলাম, হয়ে গেল ইজন্ট। তারপর প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে একটি প্রশ্নবোধক চিহ্ন দিব। বিষয়টি ক্লিয়ার হয়েছে? এবার দ্বিতীয় বাক্যটি দেখি। দ্বিতীয় বাক্যটিতে ক্যান হচ্ছে মডাল ভার্ব, এটা এক ধরনের সাহায্যকারী ভার্ব। তাহলে এই মডাল ভার্বটি এর সাথে আমরা নট যুক্ত করব। কি হবে? কান্ট। কি হবে? কান্ট। ক্যান নটকে আমরা সংক্ষেপে কান্ট বলি। তাহলে এটার সাথে আমরা একটা নট যুক্ত করলাম, হয়ে গেল কান্ট। তারপরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লিখে একটি প্রশ্নবোধক চিহ্ন দেব। এই দুইটার মধ্যে বাক্যের মধ্যে কোনো সমস্যা আছে? তাহলে আমরা আরেকটু সামনের দিকে আগাই। এখানে একটু খেয়াল করো, এই বাক্যটি হি ইজ নট ইন দ্য স্কুল। এখানে খেয়াল করো, নট এই বাক্যে আছে। যদি বাক্যের মধ্যে নট থাকে অথবা নট বুঝায় এমন একটি শব্দ থাকে তাহলে আমরা নটটা ব্যবহার করব না। যেমন এখানে নট আছে, শুধু ইজটা আমরা এখানে নিয়ে আসছি, নটটা বাদ দিয়েছি। তাহলে যদি নট থাকে অথবা নট না বুঝায় এমন কোনো ওয়ার্ড থাকে তাহলে এটা বাদ যাবে। আমরা ইজটা প্রথমে নিয়ে আসবো, তারপর প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে প্রশ্নবোধক চিহ্ন দেব। আরেকটি বাক্য, আই শ্যাল নট গো টু ঢাকা টুমরো। এখানে দেখো সাহায্যকারী ভার্ব অর্থাৎ মডাল ভার্ব আছে শ্যাল। এখানে এই শ্যালটা আমরা প্রথমে নিয়ে আসছি, এটার সাথে নট যুক্ত করি নাই। কেন বলতো? কারণ বাক্যে অলরেডি নট আছে। তাহলে নট থাকলে আমরা নট ব্যবহার করব না ইন্টারোগেটিভের সময়। তখন আমরা এখানে কি করলাম? শ্যাল নিয়ে আসলাম, প্রথম থেকে নট বাদে প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? তারপর আমরা সামনের দিকে আরেকটু আগাই। এখানে একটু খেয়াল করো, এখানে কোনো অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব নাই এই বাক্যের মধ্যে, আছে মূল ভার্ব। যেমন হি প্লেড গুড ফুটবল। এখানে দেখো ভার্ব কোনটা বলতো? প্লেড। আচ্ছা, এই ভার্বটা কি বি1 ফর্মে আছে না বি2 ফর্মে আছে? বি2 ফর্মে আছে। বি2 ফর্ম মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের কোন ফর্ম? পাস্ট ফর্ম। যদি ভার্বটি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা প্রথমে ডিড নট দিব। কি দিব? ডু, ডিড এবং ডাস, এই তিনটি ওয়ার্ড অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে যখন এগুলো ব্যবহার করে প্রশ্ন করা হয়। বুঝতে পেরেছ? এখানে যেহেতু কোনো সাহায্যকারী ভার্ব নাই, এই জন্য সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ডিডন্ট প্রথমে ব্যবহার করেছি। ডিড নট কে সংক্ষেপে কি বলা হয়? ডিডন্ট। যদি ভার্বটি বি2 তে থাকে তাহলে আমরা প্রথমে ডিডন্ট ব্যবহার করব। কি ব্যবহার করব? ডিডন্ট। তারপর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লিখবো। এখানে মনে রাখতে হবে এই ভার্ব বি2 পরিবর্তন হয়ে বি1 হয়ে যাবে। কথা কি ক্লিয়ার হয়েছে? যেমন ডিডন্ট হি এখানে প্লেড বি2 ছিল, এখন হয়ে গেছে বি1 এবং সবটুকু লিখে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। বিষয়টি ক্লিয়ার হয়েছে? এবার আসো পরের বাক্যটি দেখি, শি লাইকস আইসক্রিম। এখানে ভার্ব কোনটা বলো তো দেখি? লাইকস।
এখানে ভার্ব কোনটা? তো দেখি এই ভার্বটি কি B1 এ আছে নাকি B2 তে আছে? B1 এ আছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। এটা কি ক্লিয়ার সবাই? যেহেতু এখানে B1 আছে, B1 যদি থাকে এবং ভার্বের শেষ বা ইএস যুক্ত থাকে, অর্থাৎ এখানে এস বা ইএস যুক্ত হয়েছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারের কারণে। আচ্ছা যাই হোক, ভার্বের শেষে এস বা ইএস আছে, সুতরাং সেই ক্ষেত্রে আমরা প্রথমে ডাজন্ট ব্যবহার করব। কি লিখব? ডাজ নট কে সংক্ষেপে আমরা ডাজন্ট বলি। তাহলে দেখো, ভার্বের সাথে এস বা ইএস যদি যুক্ত থাকে তাহলে আমরা কি করব? প্রথমে কি দিব? ডাজন্ট। পরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লিখব। এখানে মনে রাখতে হবে এই ভার্বের যে শেষে এস বা ইএস আছে, এই এসটা শেষে আমরা তুলে দিব। কথা কি ক্লিয়ার হয়েছে? অর্থাৎ ডাজন্ট শি লাইক আইসক্রিম, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এটুকুতে কারো সমস্যা আছে? আচ্ছা, হ্যাঁ, একটি বাক্য দেওয়া উচিত ছিল, আমি একটু মুখে বলে দেই। এখানে যদি ভার্বের সাথে এস বা ইএস না থাকে এবং ভার্বটা যদি B1 এ থাকে তাহলে প্রথমে ডু নট ব্যবহার করতে হবে। এই বাক্যটি ওরা দেয় নাই, আমরা পরবর্তীতে দেখে নিব। তারপরে সামনের দিকে আগাই। এখানে দেখো একটি বাক্য, ইউ নেভার প্লে ফুটবল। আচ্ছা এখানে একটু খেয়াল করো, এখানে মূল ভার্ব কোনটা? প্লে। এই প্লে ভার্বটি কি B1 আছে না B2 তে আছে? B1। ভেরি গুড। B1 থাকলে আমরা প্রথমে কি লেখার কথা? ডু নট লেখার কথা। আচ্ছা এখন বলো তো দেখি নটটা কেন হয়নি? ভেরি গুড, বাক্য নেভার আছে। বাক্যের মধ্যে কি আছে? নেভার আছে। যদি নেভার থাকে তাহলে এর পরিবর্তে আমরা এভার লিখব। নেভার থাকলে কি লিখবো? এভার লিখবো। যেহেতু নেভার মানে না বুঝায়, এই জন্য আমরা নটটা ব্যবহার করিনি। তাহলে কি শিখলাম? বাক্য B1 থাকলে, সরি, বাক্য যদি ভার্ব B1 থাকে বাক্যের মধ্যে তাহলে আমরা ডু নট ব্যবহার করব, কিন্তু নেভার থাকলে নট ব্যবহার করব না, এবং এই নেভারের পরিবর্তে আমরা কি লিখব? এভার। বাকিটুকু ঠিক থাকবে এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এবার আসো পরের বাক্যটি, আই হ্যাভ নাথিং টু ডু। এখানে খেয়াল করো, এখানে আমরা হ্যাভ ভার্ব আছে, আই হ্যাভ। আমরা জানি হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট, এই ধরনের ভার্ব থাকলে আমরা কি প্রথমে নিয়ে আসি? নট সহ। এখন বলো তো দেখি, হ্যাভ এখানে আসছে কিন্তু নট কোথায় গেল? ভেরি গুড। বাক্যের মধ্যে যদি নাথিং থাকে, নাথিং যেহেতু নটের কাজ করেছে, না বুঝিয়েছে, এই জন্য আমরা নাথিং থাকলে এখানে নট ব্যবহার করব না, শুধু নাথিং এর বদলে কি লিখব? এনিথিং। অর্থাৎ নাথিং থাকলে আমরা ইন্টারোগেটিভ করার সময় এর বদলে এনিথিং লিখব। এখানে শুধু ভার্বটা সামনে চলে আসবে, এটার সাথে নট ব্যবহার করব না। বিষয়টি ক্লিয়ার হয়েছে? আচ্ছা আমরা আরেকটু আগাই সামনের দিকে। এখানে একটা বাক্য খেয়াল করো, নাথিং ক্যান রুইন হিম। রুইন শব্দের অর্থ হলো ধ্বংস করা, বিনষ্ট করা, এটাকে রুইন বলে। নাথিং ক্যান রুইন হিম, তাকে কেউ ধ্বংস করতে ক্ষতি করতে পারবে না, বিনষ্ট করতে পারবে না, এরকম। যদি বাক্যের শুরুতে নাথিং থাকে, কি বলেছি? বাক্যের শুরুতে যদি নাথিং থাকে তাহলে এর পরিবর্তে আমরা শুধু হোয়াট শব্দটি ব্যবহার করব, আর কোনো পরিবর্তন হবে না, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এটুকুতে কারো সমস্যা আছে? আমরা আবারও বলছি, বাক্য যদি শুরু হয়, কি দিয়ে শুরু হয়? সাবজেক্টে মানে নাথিং থাকলে কিন্তু হবে না। এই নিয়মটা হচ্ছে, বাক্যের শুরুতে যদি সাবজেক্ট নাথিং থাকে তাহলে এর পরিবর্তে হোয়াট ব্যবহার করব, আর কোনো পরিবর্তন করব না, শুধু শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিব, তাহলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। বিষয়টি কি ক্লিয়ার হয়েছে? এটুকুতে কারো সমস্যা আছে? ওকে। তারপর আমরা সামনের দিকে আগাই। এখানে খেয়াল করো, প্রথম বাক্যটি হচ্ছে এভরিবডি ওয়ান্টস টু বি উইন। প্রত্যেকেই জয় লাভ করতে চায় বা জিততে চায়। আচ্ছা এখানে নিয়মটা কি আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। যদি কোনো বাক্যে এভরিবডি থাকে, কি থাকে? তাহলে প্রথমে একটা হু ব্যবহার করব। কি ব্যবহার করব? হু।
তারপর আগের নিয়ম মানে কি, দেখো ভার্বের সাথে কি আছে, ভার্বের শেষে এস আছে, এই জন্য ডাজন্ট ব্যবহার করব। কি ব্যবহার করব? ডাজন্ট। এবং উত্তর লেখার সময় এখানে একটু ভুল করেছে, এটা আমি ভিডিও এডিট করার সময় ঠিক করে দিব না। এখানে ওয়ান্ট আছে, তারা ভুলবশত উইশ লিখে ফেলেছে, এখানে ওয়ান্ট হবে। কি হবে? ওয়ান্ট হবে। হু ডাজন্ট ওয়ান্ট টু বি উইন। আচ্ছা, এটা আমরা পরে ঠিক করে দিব, এখানে প্রিন্টে ভুল আছে, খেয়াল করো। বাক্যে যদি নোবডি থাকে, কি থাকে? নোবডি থাকে, তাহলে এর পরিবর্তে আমরা প্রথমে একটা হু বসাবো। কি বসাবো? আর কোনো পরিবর্তন করব না। এখানে আছে নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ। এখানে কি করেছি? শুধু নোবডির পরিবর্তে কি দিয়েছি? হু। আর কোনো পরিবর্তন হয়নি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন হবে। এখানে দেখা যাচ্ছে না হয়তোবা, আমি একটু ছোট করে দেই, এখন দেখা যাচ্ছে। পরের বাক্যটি খেয়াল করো, নো ওয়ান ক্যান বিট হিম। আমরা এটা মুখস্থ রাখবো যে বাক্যের শুরুতে নোবডি, নান, নো ওয়ান, এই তিনটার যে কোনো একটা থাকে, তাহলে এর পরিবর্তে আমরা কি বসাবো? হু বসাবো। যেমন এখানে আছে নো ওয়ান ক্যান বিট হিম, তাহলে নো ওয়ান এর পরিবর্তে কি বসিয়েছি? হু। বাকিটুকু ঠিক থাকবে এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন হবে। অর্থাৎ এখানে শিক্ষার বিষয় হচ্ছে বাক্যের শুরুতে নোবডি, নান, নো ওয়ান যদি থাকে, এর পরিবর্তে আমরা হু বসাবো, আর কোনো পরিবর্তন করব না, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিব। দেখো, এভরি ম্যান হেটস ওয়ার। প্রত্যেকই কি করে? যুদ্ধকে ঘৃণা করে। যুদ্ধ কেউ চায় না, তাই না? এভরি ম্যান হেটস ওয়ার। ওয়ার মানে হচ্ছে যুদ্ধ। আচ্ছা, এখানে দেখো, যদি এভরি এর পরে একটি নাউন থাকে, এখানে ম্যান, দেখো এটা নাউন, এখানে থাকতে পারতো এভরি মাদার থাকতে পারতো। অর্থাৎ এভরি এর সাথে যদি এর পরের ওয়ার্ডটি যদি নাউন হয়, এভরি এর পরের ওয়ার্ডটি যদি নাউন হয়, তাহলে এভরি এর পরিবর্তে ইজ দেয়ার এনি ব্যবহার করতে হবে। প্রথমে কি দিব? জোরে বলো। প্রথমে এভরি থাকলে এবং এরপরে যদি নাউন থাকে, তাহলে এভরি এর পরিবর্তে কি দিব? ইজ দেয়ার এনি। তারপর এভরি এর সাথে যে নাউনটি আছে সেটি ব্যবহার করব। কি আছে? ম্যান। তারপরে আমরা এখানে দেখো ভার্বের শেষে কি আছে? এস বাই এস যুক্ত আছে। যদি থাকে তাহলে আমরা হু ডাজন্ট ব্যবহার করব। কি ব্যবহার করব? হু ডাজন্ট। তারপরে এস উঠায় দিব, বাকিটুকু লিখে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। কথাটি ক্লিয়ার হয়েছে? আরো একবার বলে নেই, এভরি এর পরে যদি নাউন থাকে, তাহলে আমরা কি করব? এভরি এর পরিবর্তে কি লিখব? ইজ দেয়ার এনি। তারপর এভরির সাথে নাউনটি বসাবো। বসাইলাম, কি হয়েছে? ম্যান। তারপর ভার্বের সাথে কি আছে? এখানে শেষে এস বাই এস যুক্ত আছে, এর জন্য আমরা হু দিয়ে তারপর ডাজন্ট ব্যবহার করব এবং এস বাই এস উঠিয়ে দিয়ে কি করব? বাকি অংশ লিখে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আজকে আমরা যে কয়েকটি নিয়ম চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ শিখালাম, সেগুলো তোমরা বাসায় গিয়ে, যে তোমাদের বই আছে, অনেকগুলো নিয়ম এখানে লেখা আছে। প্রত্যেকটা নিয়মের মধ্যে বিস্তারিত আলোচনা করা আছে। বাক্যগুলো যদি তোমরা নিজে প্র্যাকটিস করো বাসায়, অবশ্যই এগুলা তোমরা সহজেই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে পরিবর্তন করতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে যদি কারো কোনো সমস্যা থাকে, বাসায় স্টাডি করে আসবে এবং বিভিন্ন ধরনের সমস্যাগুলো ফাইন্ড আউট করে ক্লাসে নিয়ে আসবে এবং বলবে যে কোথায় তোমার সমস্যা, কোথায় বুঝতে পারো না। হ্যাঁ, আমরা অবশ্যই আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করব আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।